স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইলটি আঘাত হানতে পারবে পৃথিবীর যে কোনো প্রান্তে। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে তোলপাড়। শহরে শহরে শিক্ষার্থীদের বিক্ষোভ। বিজেপি শাসিত রাজ্য থেকেই বারবার ঘটছে এমনটা অভিযোগ বিরোধীদের। মদ্যপান ও দায়িত্বে অবহেলার অভিযোগে মার্কিন কংগ্রেসে উত্তপ্ত বাকযুদ্ধ। পরস্পরকে দুষলেন এফবিআই পরিচালক ও ডেমোক্র্যাট সিনেটর। শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া, যা পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। ভেদ করতে পারবে বর্তমান ভবিষ্যতের সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, এমন দাবি ক্রেমলিনের। রাশিয়ার সবচেয়ে বিধ্বংসী বিবেচিত সারমাত মিসাইলের নতুন সংস্করণ এটি। চলতি বছরের শেষে নতুন এই মিসাইল মোতায়েন করবে মস্কো। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:15 রাশিয়ার গোপন এক ঘাঁটিতে তখন পাহাড়সম ব্যস্ততা। এরই মধ্যে এলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ। মুহূর্তের ব্যবধানেই লঞ্চিং সাইলো থেকে উৎক্ষেপণ করা হলো এক নতুন মিসাইল, যা কেউ কখনো দেখেনি। এটি রাশিয়ার আলোচিত ক্ষেপণাস্ত্র সারমাটের নতুন সংস্করণ। প্রায় 1.5 দশক ধরে অত্যন্ত শক্তিশালী মিসাইলটির বিকাশে কাজ করে যাচ্ছিল রাশিয়া, যা এবার সফল হয়েছে। যুক্তরাষ্ট্র হোক অথবা ইউরোপ, বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো লক্ষ্যবস্তুতে ওয়ারহেড পৌঁছে দিতে সক্ষম এই মিসাইল। মস্কোর দাবি, মিসাইলটির বিস্ফোরকের মোট শক্তি পশ্চিমা দেশগুলোর কাছে থাকা যে কোনো কিছুর চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী, যা সকল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি শুধু ব্যালিস্টিকই নয়, বরং সাব অরবিটাল পথেও চলতে পারে। 35,000 কিলোমিটারেরও বেশি পাল্লা নিশ্চিতের পাশাপাশি এটির নির্ভুলতাও দ্বিগুণ। সবশেষ, বর্তমান ও ভবিষ্যতের সকল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা রাখে এটি। বলা বাহুল্য, রাশিয়ার এই মিসাইল পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ যে কোনো ধরনের নিউক্লিয়ার ওয়ারহেড বহন করা যাবে এতে। সারমাটে 10,000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা গেলেও নতুন এই ক্ষেপণাস্ত্রের পেলোড সক্ষমতা প্রকাশ করেনি মস্কো। ধারণা করা হচ্ছে ঘণ্টায় এর গতিবেগ শব্দের চেয়েও 20 থেকে 25 গুণ বেশি। সারমাত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করবে। স্থলভিত্তিক নিউক্লিয়ার ফোর্সের লক্ষ্যবস্তু ধ্বংস এবং কৌশলগত প্রতিরোধের ক্ষেত্রেও উল্লেখযোগ্য আকারে সক্ষমতা বৃদ্ধি করবে। এর আগে একাধিক পরীক্ষণে ব্যর্থতা দেখেছে রাশিয়ান সারমাত ক্ষেপণাস্ত্র। 2024 সালের এক পরীক্ষাতে লঞ্চ সাইটেই ব্যর্থ হয় মিসাইলটির উৎক্ষেপণ। চলতি বছরের শেষে কৌশলগত স্থানে মোতায়েন করা হবে সারমাত মিসাইলের নতুন এই সংস্করণকে। অনিক রহমান, যমুনা নিউজ। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও পরীক্ষা বাতিল হওয়ায় ছড়িয়েছে উত্তেজনা। সরকারের এই সিদ্ধান্তে অনিশ্চয়তায় 22 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ। প্রতিবাদে মঙ্গলবার থেকে দিল্লি সহ বেশ কয়েকটি শহরে চলছে বিক্ষোভ। উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনেও। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন বিজেপি নেতারা। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত আটক করা হয়েছে 2 জনকে। ভারতের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা এনটিএর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি বাতিল হলে ক্ষোভে ফেটে পড়েন তারা। 3রা মে সমগ্র ভারতে একযোগে এই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 9 দিন পর রাজস্থান পুলিশ জানতে পারে প্রায় 1 মাস আগেই বিভিন্ন কোচিং সেন্টারে ফাঁস হয়েছিল প্রশ্ন। স্বচ্ছতা বজায় রাখতে সামাজিক মাধ্যমের এক বিবৃতিতে পরীক্ষা বাতিল ঘোষণা করে এনটিএ। যেসব শিক্ষার্থী সততা ও পরিশ্রমের সাথে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, তাদের ভবিষ্যৎ হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে 5 থেকে 10,000 রুপিতে বিক্রি করে দেওয়া হয়েছে। নিটের প্রশ্নপত্র বারবার ফাঁস হচ্ছে। সরকার কি করছে? যে সরকার একটি পরীক্ষাও ঠিকভাবে পরিচালনা করতে পারে না, তাদের উপর আমরা কিভাবে ভরসা করব?
এ ঘটনার তদন্ত সিবিআই এর হাতে তুলে দেয় ভারতের শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে মহারাষ্ট্র থেকে 2 অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রথমে মহারাষ্ট্রের নাসিকে ফাঁস হওয়া প্রশ্নের ডিজিটাল কপি তৈরি করা হয়। এরপর হরিয়ানা, রাজস্থান, জম্মু কাশ্মীর, বিহার ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের কোচিং সেন্টারগুলোতে সেগুলো পাঠানো হয়। মোটা অঙ্কের অর্থ দিয়ে সেই প্রশ্ন কিনে নেয় বহু শিক্ষার্থী। এদিকে এ ঘটনার উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনেও। মেডিকেল ভর্তি পরীক্ষার মতো সংবেদনশীল পরীক্ষার প্রশ্ন ফাঁস কিভাবে হলো, সরকারকে সেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে বিরোধীরা। সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইছেন বিজেপি নেতারা। বিহার, রাজস্থান, মহারাষ্ট্র প্রতিটি বিজেপি শাসিত রাজ্য। বারবার শুধু বিজেপি শাসিত রাজ্যগুলোতেই কেন পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে? বিজেপি হয়তো ছাত্রদের অনেক বেশি গুরুত্ব দেয়, হয়তো তাদের পাশ করাতেই এসব করছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিল হওয়া অত্যন্ত দুঃখজনক। অংশ নেওয়া লাখ লাখ শিক্ষার্থীর কাছে দুঃখ প্রকাশ করছি। ত্রুটিপূর্ণ পরীক্ষা নেওয়ার পরিবর্তে তা বাতিল করা হয়েছে। পরের বার নিবন্ধন ফি দিতে হবে না। বিশ্বের সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা হিসেবে পরিচিত এই নিট ইউজি এক্সাম এবছর ভারত সহ বিশ্বের আরও কয়েকটি দেশে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 23 লাখ ভারতীয় শিক্ষার্থী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভায় আজ শপথ নিলেন নবনির্বাচিত বিধায়করা। প্রথমেই এমএলএ হিসেবে শপথ নেন ভবানীপুর থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এছাড়া প্রথম দফায় শপথ নেন উত্তরবঙ্গ মুর্শিদাবাদের প্রায় 80 বিধায়ক। তাদের মধ্যে রয়েছেন নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া ও অগ্নিমিত্রা পাল। তাদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। দ্বিতীয় দফায় শপথ নেওয়ার কথা রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিধায়কদের। আগামীকালও চলবে বাকি বিধায়কদের শপথ গ্রহণ পর্ব। তামিলনাড়ুর বিধানসভায় আস্থা ভোটে জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। বুধবার ভোটাভুটিতে তার দল টিভিকে পেয়েছে 144 বিধায়কের সমর্থন, অর্থাৎ সরকার গঠনের ম্যাজিক ফিগার 118 চেয়েও অনেক বেশি ভোট পেয়েছে বিজয়ের দল। টিভিকের জোট সঙ্গীরা ছাড়াও এআইএডিএমকের 25 বিধায়কও বিজয়ের পক্ষে ভোট দিয়েছেন, আর এই দলের 22 জন ভোট দিয়েছেন বিপক্ষে। ফলে তামিলনাড়ুর অন্যতম বড় এই দলটির মধ্যে বিভক্তির শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে ভোটাভুটির আগে ওয়াকআউট করেন সাবেক মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের দল ডিএমকের 59 বিধায়ক। আস্থা ভোটে টিকে যাওয়ায় আপাতত টিভিকে সরকারের মেয়াদ নিয়ে সংশয় নেই। মদ্যপানের অভিযোগে এবার মার্কিন কংগ্রেসের মুখোমুখি হলেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল। প্রকাশ্যে মাতলামি ও দায়িত্বে অবহেলার দায়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয় শুনানি। প্যাটেলকে তুলোধুনো করেন ডেমোক্র্যাট সেনেটর ভ্যান হোলেন, পাল্টা আক্রমণ করেন এফবিআই পরিচালকও। দুজনের বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের হকি দলের জয়ের পর ড্রেসিং রুমে খেলোয়াড়দের সাথে উদযাপনে এফবিআই পরিচালক কাশ প্যাটেল শ্যাম্পেন উড়িয়ে উল্লাসের এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। ভিডিও নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও তা এড়িয়ে গেছেন কাশ প্যাটেল। এরপর থেকেই আলোচনায় এফবিআই পরিচালকের মদ্যপানের ইস্যুটি। এতে ঘি ঢালে গণমাধ্যম দ্য আটলান্টিকের একটি প্রতিবেদন, যেখানে দাবি করা হয় অতিরিক্ত মদ্যপান করে গভীর রাত জাগায় সকালের নির্ধারিত বৈঠক পিছিয়ে দিতে হয়েছিল কাশ প্যাটেলের। এছাড়াও বিভিন্ন সময় তদন্ত সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ বা গুরুত্বপূর্ণ সভায় অনুপস্থিত থেকেছেন এফবিআই পরিচালক। 2 ডজনের বেশি বেনামি সূত্রের বরাতে প্রকাশ্য মাতলামির অভিযোগও করা হয়। অবশ্য বরাবরই সব অভিযোগ অস্বীকার করেছেন এফবিআই পরিচালক। দ্য আটলান্টিক ও প্রতিবেদনটির প্রতিবেদকের বিরুদ্ধে $25 কোটি মানহানির মামলাও করেছেন। এফবিআই পরিচালকের মদ্যপানের ইস্যুটি উদ্বেগজনক ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন শঙ্কায় মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হয় মার্কিন কংগ্রেসে। অতিরিক্ত মদ্যপান, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি এবং দায়িত্ব পালনে ব্যর্থতা নিয়ে প্রশ্ন করেন ডেমোক্র্যাট সিনেটর ভ্যান হোলেন। দ্য আটলান্টিক সহ একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে অতিরিক্ত মদ্যপান, ব্যাখ্যা ছাড়াই অনুপস্থিতি এবং অসংলগ্ন আচরণ বর্তমান ও সাবেক এফবিআই কর্মকর্তাদের উদ্বিগ্ন করেছে। জনসম্মুখে অভিযোগগুলো অস্বীকার করেছেন। মানহানি
প্রাণহানির মামলা করেছেন। আপনি কি এখনো বলবেন এই অভিযোগগুলো মিথ্যা? যদিও শুনানিতেও নিজেকে নির্দোষ দাবি করেন প্যাটেল। নিঃসন্দেহে নির্জলা মিথ্যা। আপনি আমার পুরো বাহিনীকে জিজ্ঞেস করতে পারেন, দিনের প্রতি ঘন্টায় তারা আমার কথা শুনতে পান। আপনি বললেই তা সত্যি হয়ে যাবে না। শুনানির মাঝেই ডেমোক্র্যাট সিনেটরকে পাল্টা ব্যক্তিগত আক্রমণ করে বসেন প্যাটেল। এরপর আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আপনি একমাত্র ব্যক্তি যিনি এল সালভাদরে জনগণের ট্যাক্সের অর্থে মার্গারিট পান করেছেন, একমাত্র ব্যক্তি যিনি ওয়াশিংটনে $7,000 বারে গিয়েছিলেন। এখানে আপনি একমাত্র যিনি জনগণের ট্যাক্সের অর্থে দিনে দুপুরে মদ্যপান করেন। এক পর্যায়ে অ্যালকোহল সংক্রান্ত পরীক্ষার চ্যালেঞ্জ ছুড়ে দেন ভ্যান হোলেন। জবাবে ডেমোক্র্যাট সিনেটরকেও একই পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান কাশ প্যাটেল। Yes or no? Let's go. Side by side. ডরোথি তাসরিন, যমুনা নিউজ। দীর্ঘ 9 বছর পর আবারও চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান। বেইজিং পৌঁছানোর পর ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেবার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশের রাষ্ট্রপ্রধান ট্রাম্প শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে বৈঠকে হরমুজ প্রণালী খুলে দিতে চীনের মাধ্যমে ইরানকে চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়াও নজরে থাকবে তাইওয়ান ও বাণিজ্য ইস্যু। বৈঠক পরবর্তী বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হেভেন পরিদর্শন করবেন ট্রাম্প শি। পরবর্তীতে দুই নেতার রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সফর সঙ্গী হিসেবে রয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এবং বোয়িংয়ের শীর্ষ নির্বাহী কেলি অরবার্গ সহ অনেকেই। ডোনাল্ড ট্রাম্পের এই সফরকে রিস্ক ম্যানেজমেন্ট সামিট হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। ইরান ইস্যুতে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাহায্যের প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের, যেভাবেই হোক জিতবে ওয়াশিংটন, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমার মনে হয় না ইরান ইস্যুতে তিনি হস্তক্ষেপ করবেন। এ বিষয়ে তার কোনো সাহায্যের প্রয়োজন নেই বলেই মনে হয়। একভাবে না একভাবে আমরা জিতবই, হয় শান্তিপূর্ণভাবে, না হয় অন্য কোনো উপায়। ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে, তারা হয় সঠিক কাজটি করবে, নয়তো আমরা কাজটা শেষ করব। দীর্ঘস্থায়ী শান্তি ও কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছে ইরান, তবে তেহরানের আঙুল বন্দুকের ট্রিগারেই রয়েছে। মঙ্গলবার চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির জবাবে এই মন্তব্য করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমি মোহাজেরানি। আলোচনার পরিবেশের জন্য আমরা ট্রিগারে আঙ্গুল রেখে অপেক্ষা করছি। আমাদের মূল লক্ষ্য শান্তি। শহীদ নেতার আদর্শ অনুযায়ী আমরা 3টি নীতিতে কূটনীতি পরিচালনা করি: মর্যাদা, প্রজ্ঞা ও যুক্তিবোধ। ইরানের সাথে যুদ্ধে পর্যন্ত $29 বিলিয়ন খরচ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সিনেট কমিটির এক শুনানিতে এই হিসাব তুলে ধরেন পেন্টাগনের হিসাবরক্ষক জুলস হার্স্ট। এ সময় যুদ্ধমন্ত্রী পিট হেগসেত উপস্থিত ছিলেন। এপ্রিলের শেষ দিকে যুদ্ধের মোট খরচ ছিল $25 বিলিয়ন। বিভিন্ন সামরিক সরঞ্জাম মেরামত আর ছোটখাটো অভিযান পরিচালনায় এই ব্যয় হয়েছে বলে জানায় পেন্টাগন। তবে নতুন করে মাত্র $4 বিলিয়ন খরচ বৃদ্ধি পাওয়ায় প্রশ্ন তুলছেন কয়েকজন বিশেষজ্ঞ। তাদের মতে প্রকৃত ব্যয় প্রকাশিত হিসেবের চেয়ে অনেক বেশি। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে জ্বালানি ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিষয়টি এতে ধরা হয়নি। পাশাপাশি যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে কতটা প্রভাব পড়েছে তাও জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক টমাহক মিসাইলের প্রযুক্তি এখন ইরানের হাতে। চলমান যুদ্ধে ইরানকে লক্ষ্য করে বিপুল সংখ্যক টমাহক ছুড়েছে মার্কিন বাহিনী। এগুলোর মধ্যে যেসব মিসাইল বিস্ফোরিত হয়নি অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সংগ্রহ করেছে তেহরান। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করে উন্নত অস্ত্র করছে তাদের। এদিকে মার্কিন গোয়েন্দা তথ্য মতে এরই মধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ মিসাইল সাইট পুনরায় ব্যবহার উপযোগী করে ফেলেছে আইআরজিসি। ইরান যুদ্ধে শত শত টমাহক মিসাইল ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে সবগুলো বিস্ফোরিত হয়নি। কিছু কিছু ভূপাতিত করেছে তেহরান, যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি।
অস্থায়ী চুক্তিতে এখন সাময়িকভাবে যুদ্ধ থেমেছে। এই সুযোগে রণক্ষেত্র থেকে শত্রুদের ছোড়া অবিস্ফোরিত সমরাস্ত্র সংগ্রহ করছে ইরান। সেগুলি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধে ব্যবহার করছে দেশটি। ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এরই মধ্যে মার্কিন টমাহক মিসাইল থেকে নতুন প্রযুক্তি তৈরি করে ফেলেছে আইআরজিসি। আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞার কারণে দশকের পর দশক ধরেই শত্রুপক্ষের অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ব্যবহার করে আসছে তেহরান। এর আগেও মার্কিন যুদ্ধবিমানের যন্ত্রাংশ, ড্রোন প্রযুক্তি নকল করে নিজেদের অস্ত্র তৈরি করেছে তারা। যুদ্ধ থামার সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের অস্ত্র সক্ষমতাও পুনরুদ্ধার করেছে ইরান। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরা গোয়েন্দা বাহিনীর প্রতিবেদনেই উঠে এসেছে এই তথ্য। এখনও দেশজুড়ে ভাণ্ডারে 70% ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চার মোতায়েন রেখেছে দেশটি। অক্ষত আছে যুদ্ধ পূর্ববর্তী ক্ষেপণাস্ত্র মজুদের 70%। এছাড়া 90% ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার ও উৎক্ষেপণ কেন্দ্র পুনরায় ব্যবহার উপযোগী করে তুলেছে আইআরজিসি। হরমুজ প্রণালীর আশপাশের 33টি মিসাইল সাইটের মধ্যে 30টি সংস্কার করে ফেলেছে ইরান। ফলে হরমুজ প্রণালীর আশপাশে মার্কিন যুদ্ধ জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের জন্য হুমকি হতে পারে আইআরজিসি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে নতুন ধরনের ব্যাটেলশিপ বানাবে যুক্তরাষ্ট্র, যা প্রচলিত যুদ্ধ জাহাজের গ্যাস টারবাইন বা ডিজেল ইঞ্জিনের পরিবর্তে পারমাণবিক জ্বালানি দিয়ে চলবে। এমন এক প্রস্তাবনা কংগ্রেসে জমা দিয়েছে মার্কিন নৌবাহিনী। পরিকল্পনা অনুযায়ী নতুন ব্যাটেলশিপটির পরিচালনার জন্য পারমাণবিক চুল্লি ব্যবহার করা হবে, যার ফলে যুদ্ধযানটি আরও দ্রুত চলাচল করতে পারবে। ধারণা করা হচ্ছে ব্যাটেলশিপটির ওজন আনুমানিক 30 থেকে 40,000 টন হতে পারে, যা বর্তমান সময়ের ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজের তুলনায় কয়েক গুণ বেশি। আশা করা হচ্ছে নতুন ধরনের এই যুদ্ধযানে লেজার বা ইলেকট্রোম্যাগনেটিক রেলগানের মতো পরীক্ষামূলক অস্ত্রও থাকবে, যা বারুদের পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাভিলাষী গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম প্রকল্পে ব্যয় হতে পারে $1.2 ট্রিলিয়ন, যা ট্রাম্পের দাবি করা $175 বিলিয়ন চেয়ে কয়েক গুণ বেশি। এমন তথ্য জানিয়েছে মার্কিন নন পার্টিসান কংগ্রেশনাল বাজেট অফিস। জানায়, গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি, মোতায়েন এবং চালু করতে খরচ হবে $882 বিলিয়ন। এরপরও সেটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ঠিকমতো সুরক্ষা নাও দিতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছে কংগ্রেশনাল বাজেট অফিস। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, রাশিয়া বা চীনের পূর্ণাঙ্গ আক্রমণের শিকার হতে পারে গোল্ডেন ডোম। আরএসএস কোনো আধা সামরিক বা সহিংস সংগঠন নয়, বরং হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তৈরি সামাজিক সংগঠন। দিল্লিতে এক সমাবেশে এই মন্তব্য করেছেন আরএসএস এর সেক্রেটারি দত্তাত্রেয় হোসাবালে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক একটি সংস্থা নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে আরএসএসকে নিয়ে। সংগঠনটির বিরুদ্ধে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে বিদ্বেষ ও সহিংসতার পরিবেশ তৈরির অভিযোগ উঠেছে, তবে এসব ভিত্তিহীন বলে দাবি করেছে আরএসএস। সংগঠনের নেতাদের দাবি, দেশের অভ্যন্তরেই হিন্দু জাতীয়তাবাদকে প্রচার করছেন তারা চাইলেই আরএসএসকে নিষিদ্ধ করা সম্ভব নয়। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তরুণ বয়সে এই সংগঠনের সদস্য ছিলেন। অনেক বিশ্লেষকের মতে আরএসএস এর বিশাল কর্মী নেটওয়ার্ক বিজেপিকে ভারতের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করতে সহায়তা করেছে। সমালোচকরা মনে করে আরএসএস একটি আধা সামরিক সংগঠন। আমরা যখন হিন্দু ধর্ম ও হিন্দু সংস্কৃতির কথা বলি, তখন তারা ভাবে এই দেশে অন্য ধর্মের মানুষ থাকতে পারবে না, সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবে। তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, এ ধারণা পুরোপুরি ভুল। হিন্দু সমাজ বা আরএসএস এর বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন। তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ নিশ্চিতে ইরানের সাথে চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে বাধা ছাড়াই তেল ও প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালী দিয়ে আমদানি রপ্তানি করতে পারবে ইরাক পাকিস্তান। চুক্তির আওতায় রোববার ইরাকের 2টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। আরও জাহাজ অতিক্রমের অনুমতি চেয়ে তেহরানের সাথে যোগাযোগ করেছে বাগদাদ। এরই মধ্যে জ্বালানি চুক্তি সুবিধাও পাচ্ছে ইসলামাবাদ ও কাতার থেকে এলএনজি বহনকারী 2টি ট্যাঙ্কার পাকিস্তানের দিকে রওনা হয়েছে বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
দর্শক, যমুনা এডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।